আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জ্বালানি তেল নিতে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে আজও দেখা গেছে দীর্ঘ লাইন। কোথাও কোথাও পাম্প বন্ধ থাকলেও তেল পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন ভোক্তারা। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে সরকারি নিয়ম মেনেই তেল সরবরাহ করা হচ্ছে, তবে সরকারের আশ্বাসের পরও কমেনি ভোগান্তি, জানাচ্ছেন আবির আহমেদ। একদিকে পাম্প বন্ধ, অন্যদিকে অপেক্ষার দীর্ঘ লাইন। আমিও তো কিছু বলতে পারবো না, আপনি তো দেখতেছেন মাঠ ফাঁকা, তার মানে তেল নাই। তেল পাবেন কিনা সেই অনিশ্চয়তা নিয়েই সকাল শুরু গ্রাহকদের। তাই যেসব পাম্পে তেল আছে সে পাম্পগুলোতে ভিড়ও বাড়তে থাকে। রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে একই চিত্র। আমার এলাকার পাম্প 15 দিন ধরেই বন্ধ। এখন ভাই কিছু করার নাই, তো তেল না থাকলে আমরা যাবো কই? এখান থেকে না এখান থেকে নিতেই দৌড়াদৌড়ি করে গাড়ি চলে না। আমাদের তেল যে দিচ্ছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাচ্ছে। এটা যদি 5 লিটারের জায়গায় 10 লিটার করা হয় তো জনগণের সুবিধা হয়। তো মানুষ কিন্তু ঠিকই চালাকি করে তারা পেট্রোল নিয়ে যাচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে তারা নিয়ম অনুযায়ী তেল দিচ্ছে এবং সরবরাহ অনুযায়ী বিক্রি সীমিত রাখতে হচ্ছে। কাস্টমারদেরকে এটাই বলছি যে আপনারা অযথা এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, গাড়ি কখন আসবে এটা আমরা নির্দিষ্ট কোনো টাইম বলতে পারবো না। তবে কোনো কোনো পাম্প চাহিদা অনুযায়ী তেল দিচ্ছেন। আমাদের ফুল করে যে যতটুকু চাচ্ছে, বাইক হোক গাড়ি হোক সব ফুল করে দিচ্ছি আমরা, কোনো কমতি না। এদিকে সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হলেও গ্রাহকদের দাবি মাঠের বাস্তবতা ভিন্ন। মন্ত্রী যে নিয়ে আছে, তুমি যে বললো যে কোন পাম্পে তেল দেয় না এটা জানাইতে, আমার প্রশ্ন হলো কোন পাম্পে তেল আছে সেটা উনি জানাক। সরকার তো বলতেছে তেলের মজুদ আছে, সব কিছু আছে, সব ঠিক আছে, কিন্তু এত সিরিয়াল কেন? তাইলে আমরা তো ভোগান্তিতেই আছি। এটা আসলে অন্যায় করছে ওনারা, কারণ যার যতটুকু প্রয়োজন সে ইমার্জেন্সি ওই পরিমাণ নেওয়াই উচিত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় ১৩ দিন পর পুনরায় শুরু হতে যাওয়া জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে বৈঠকে বসেছে বিরোধী দল। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার সভাকক্ষে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠকে মুলতবি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে অধিবেশন শুরুর আগে দুপুর ১:৩০টায় শুরু হয়েছে সরকারি দলের সংসদীয় সভা। বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শুরুর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন জানিয়েছেন যে ২৪টি অধ্যাদেশে এখনও ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আজ বিশেষ কমিটিতে আলোচনা হবে। এই মুহূর্তে সংসদ সচিবালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, সংসদ অধিবেশন শুরুর আগে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা তো আলাদা বৈঠক করেছেন। বৈঠক সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে এবং আজকের অধিবেশনে কি কি বিষয়ে আলোচনা হতে পারে বলে জানতে পেরেছেন? মুশফিক, আগে যদি বৈঠকের বিষয় বলি, সেটা হলো যে প্রত্যেকটি অধিবেশনের আগে কিন্তু সরকার এবং বিরোধী দলের বৈঠক, তারা আলাদা আলাদা কক্ষে বৈঠক করবেন, এটা কিন্তু একটি রীতি এবং সেই রীতি অনুযায়ী কিন্তু আজকে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সকালে ১১টায় কিন্তু আমরা দেখেছি বিরোধী দলীয় দলের যে সংসদ সদস্যরা তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠক সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে এই সংসদ সদস্যদের, বিরোধী দলের সংসদ সদস্যরা আসলে আজকের যে জনগুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে জুলাই জাতীয় সনদ এবং গণভোট অধ্যাদেশ নিয়ে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে এবং সেটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে ১৩৩টি অধ্যাদেশ, সেই বিষয়ে কিন্তু আলোচনা হওয়ার বা সে বিষয়ে আসলে কী ধরনের আলোচনা হবে সে বিষয়ে আসলে বিরোধী দলীয় নেতা যারা সংসদ সদস্য তাদের কিন্তু জানানো হয়েছে। এছাড়া ঠিক ১:৩০টার দিকে কিন্তু সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে একটি সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এই মুহূর্তে বৈঠক চলছে এবং সেই বৈঠকে আসলে বিশেষ করে নতুন যারা সংসদ সদস্য এখানে এসেছেন তাদের আসলে কিভাবে সংসদের
বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় বা বিভিন্ন বিষয়ে পয়েন্ট অফ অর্ডারে কোন কোন বিষয়ে তাদের কথা বলার জরুরি এবং কোন কোন বিষয় কিভাবে তারা কথাগুলো বলবেন সেই বিষয়ে কিন্তু আসলে এক ধরনের ট্রেনিং সেশনের মতোই কিন্তু এখানে বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো যে আজকে কিন্তু 3টায় আসলে সংসদ অধিবেশনের 3য় দিনের অধিবেশন চলবে, শুরু হবে প্রশ্নোত্তর পর্ব দিয়ে কিন্তু এই অধিবেশন শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এরপরে জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণের যে নোটিশগুলো সেই নোটিশ নিষ্পত্তি হবে এবং শেষে যেটি বিষয় জানতে পেরেছি যে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাব এবং সেই প্রস্তাবের উপর আসলে বিস্তারিত আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। তো মুশফিক, এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে সবশেষ খবর। জানছিলাম সংসদ অধিবেশনের খবর। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি বলেন, কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয়, কাজ করবেন সাধারণ মানুষের সুবিচার নিশ্চিতের জন্য। আমার কাজের ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে আমি শতভাগ সততার সঙ্গে কর্মনিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করব। আইনজীবীদের মধ্যে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে একটা নোট বাণিজ্যের অভিযোগ আছে এবং এই কথা এখানে অত্যন্ত ট্রান্সপারেন্টলি কোনো কাজ হবে। এখানে আমরা কোনো অবৈধ কোনো কাজ করছি না, আমরা রাষ্ট্রকে ডিফেন্ড করছি। কারণ এই নোট বাণিজ্যের অভিযোগে আমাদের অনেক আইন কর্মকর্তার বিরুদ্ধে পিক অ্যান্ড চুজের অভিযোগ আছে, যেমন তেমনি কিছু অনৈতিক লেনদেনের অভিযোগ আছে এবং আমরা কিছু ব্যক্তিকে এরকম সন্দেহের তালিকায় রেখেছি যারা এগুলোর মধ্যে ইনভলভ। আমার নিয়োগের পর থেকে কয়েকদিনের মধ্যে দেয়ার হ্যাজ বিন সার্টেন এক্সারসাইজেস, দে উইল বি গিভেন এ মেসেজ আইদার বাই ক্লিয়ারিং অফ দ্য অফিস অর দে উইল বি গিভেন আ ফাইনাল অপরচুনিটি টু রিমেইন ইন অফিস। সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটালের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও সফরে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। ঈদযাত্রা সুষ্ঠু হয়েছে দাবি করে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দুটি বড় দুর্ঘটনা ঘটেছে যা সকলকে ব্যথিত করেছে। দুর্ঘটনা এড়াতে ফেরিতে ওঠা ও নামার সময় শতভাগ যাত্রীকে বাস থেকে নামতে হবে বলে জানান মন্ত্রী। যারা অনিয়ম করেছেন, সন্তোষজনক উত্তর না পেলে সেই পরিবহনের সব বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। ওখানে একটা ব্যারিয়ারের কথা বলা হয়েছে, ব্যারিয়ার থাকবে, যদিও ওটা একটু কৌশলগতভাবে সমস্যা আছে, তো তারপরও আমরা ব্যারিয়ার থাকবে এবং বিআরটিএ এবং ধরেন মালিক সমিতি তারা নিশ্চিত করছে যে যাত্রী সম্পূর্ণ নামিয়ে গাড়ি ফেরিতে উঠতে হবে। সব পাবলিক পরিবহনে সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনায় তথ্যানুসন্ধান ও দোষী ব্যক্তি শনাক্তে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিদুল ইসলাম সহ 5 সদস্যকে সাথে নিয়ে দুর্ঘটনাস্থল ফেরিঘাট পরিদর্শন করেন। পরে তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনা কবলিত বাসটি দেখতে যান। এ সময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিদুল ইসলাম। বলেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। চট্টগ্রামের সাগরিকায় একটি সি ফুড স্টোরে আগুনের ঘটনা ঘটেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 12টার দিকে বিডি ফুড কোম্পানির একটি কারখানার 3 নম্বর স্টোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়। দুর্ঘটনাস্থল কোল্ড স্টোরেজ হওয়ায় ভেতরে প্রবেশ দুরূহ ছিল। তীব্র ঠান্ডা ও গ্যাসের কারণে আগুন নিয়ন্ত্রণ কিছুটা বেগ পেতে হয়। প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ সম্পর্কে কিছু নিশ্চিত হওয়া যায়নি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদ ও সাপ্তাহিক ছুটিতে টানা 11 দিন বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি শুরু হয়েছে। হিলি কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শাহিনুর ইসলাম মণ্ডল জানান, পবিত্র ঈদ উল ফিতর 26শে মার্চ স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে গত 18 মার্চ থেকে 28শে মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ 11 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এর ফলে বন্দরে কাস্টমস কর্মকর্তা, পানামা পোর্ট কর্তৃপক্ষ, আমদানি রপ্তানিকারক, C&F এজেন্ট ও শ্রমিকদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।